Hello guys, it's Manik and once again I'm welcoming you back in my channel Literature Study at Home. As you know, we are discussing about world classics of literature and along with that we are going through that paper 1 lecture series, keeping in mind the exam like NTA NET or you can say UGC NET and also the SET exam. Okay, but in our today's lesson we recently come back to that earlier topic that is on world classic. Okay, so আজকের আলোচনায় আমরা কিন্তু পেপার 1 নিয়ে আলোচনা করছি না, আমরা পেপার 1 নিয়ে আলোচনা অবশ্যই করব, কিন্তু আজকের আলোচনায় রয়েছে পুনরায় সেই ওয়ার্ল্ড ক্লাসিক সিরিজ থেকে আরও একটি ওয়ার্ল্ড ক্লাসিক। আজকের আলোচনায় রয়েছে নরওয়ের একজন প্রখ্যাত লেখকের একটি নাটক। তোমরা নিশ্চয়ই নরওয়ের রাইটার নাম শুনেই অবশ্যই উপলব্ধি করতে পারছো কোন রাইটার আমি কথা বলছি। হ্যাঁ, হেনরিক ইবসেন। এই হেনরিক ইবসেনকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তার প্রায় 2-3টি নাটক আমরা অলরেডি করে ফেলেছি। তার মধ্যে তোমরা যদি হেনরিক ইবসেন সম্পর্কে জানতে চাও তাহলে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ঘোস্ট ভিডিওটি দেখে নেবে। ওকে, এবারে আমরা আজকের আলোচনায় আসি। আজকের লেখাটি তার কিন্তু লেখনীর কেরিয়ারে সব থেকে বিখ্যাত। তার দুটি ফেমিনিস্টিক যদি প্লে বলি, একটি হচ্ছে ঘোস্ট, আরেকটি হচ্ছে ডলস হাউস। এই দুটি নাটক যখন প্রথমবার সেখানে প্রকাশ পায় তৎকালীন সময়ে যেন একটা ঝড় বয়ে যায়, যে ঝড় ইবসেনকে অনেক বেগ পোয়াতে হয়। এমনকি আমরা যে আজকের নাটকটি নিয়ে আলোচনা করছি, এই নাটকটি যেন প্রায় 3 বছর লেখার পরে কোথাও মঞ্চস্থ হয় না। তো এইরকম একটি নাটক, সেই নাটকের মূল বিষয়বস্তু কি? এই নাটকটি আমরা মধ্যে দেখতে পাবো এমন একটি সমাজ যেটা হচ্ছে পিতৃতান্ত্রিক, যেখানে মহিলাদের নেই কোনো অধিকার। বিশেষ করে এখানে বিবাহিত মহিলাদের কথা বলা হয়েছে, যে মহিলাদের নিজস্ব কোনো সম্মান নেই, নিজস্ব কোনো স্বাধীনতা নেই, নিজস্ব কোনো ইচ্ছা, নিজস্ব কোনো অধিকার, সবকিছু যেন তার পুরুষ, তার ওই ইনস্টিটিউশনাল ফিগারের কাছ থেকে তাকে সবকিছু যেন তার মতো হতে হতো, তার মতো তাকে চলতে হতো। আর এই বাঁধাধরা সমাজের বিরোধিতা করেছিল আমাদের নাটকের আজকের সেন্ট্রাল ক্যারেক্টার নোরা। আমরা দেখব, বিশদ জানবো এই নাটকের সম্পর্কে। তো চলুন চলুন এবারে আমরা স্লাইডে চলি। লেটস গো টু দ্য স্লাইড। সবার প্রথমে আমরা নাটক সম্পর্কে আলোচনা করছি। যদি আমরা নাটকের শিরোনাম নিয়ে আলোচনা করি তাহলে আমরা লক্ষ্য করব নাটকের কেন্দ্রীয় চরিত্রকে একেবারে নিখুঁতভাবে তাকে নিজের অবস্থাকে একটি পুতুলের সাথে তুলনা করতে, যেখানে তার স্বামী তাকে তার অধিকৃত কৃতদাস বা পুতুলের ন্যায় নিজের ইচ্ছায় তার উপর চাপিয়ে দিয়ে তাকে নিজের মতো করে চালাচ্ছে। নাটকটির শিরোনাম তাই জন্যই আ ডলস হাউস। এই শিরোনামটির নরওয়ে ভাষায় একটি টাইটেল রয়েছিল যার নাম হচ্ছে অ্যাট ডুকেহেজম। ওকে, নেক্সট, যদি নাটকটির প্রকাশকাল নিয়ে আলোচনা করা হয় তাহলে নাটকটি 1879 সালে প্রকাশিত হয়। তৎকালীন সমাজ তথা আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইবসেনের সমর্থক যে বিজ্ঞদের দৃষ্টির সঙ্গে মিল রেখে বলতেই পারি যে নাটকটি একটি আর্লি ফেমিনিস্ট নাটকের একটি প্রকৃষ্ট উদাহরণ এবং আর্লি ফেমিনিস্ট মুভমেন্টের একটি সদর্থক দিক বলতে পারি। নাটকটি 1879 সালে প্রকাশিত হলেও ইবসেন তিনি স্বীকার করেন না যে এই বইটি ফেমিনিস্ট বই। ওকে, এছাড়া এই বইটি প্রকাশের পর ইবসেনকে স্বীকার করতে হয় মানুষের অবজ্ঞা, এমনকি দীর্ঘ 3 বছর অতিক্রান্ত হওয়ার পর নাটকটি কোপেনহেগেনে প্রথমবার মঞ্চস্থ হয়। নাটকটিতে মোট 3টি অঙ্ক রয়েছে, অর্থাৎ এটি 3 অ্যাক্ট প্লে। নাটকটির সেটিং একটি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তির পার্লার হাউসে সংঘটিত হচ্ছে। এছাড়া সমগ্র নাটকটির বিষয়বস্তু যদি
প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা দেখি নাটকটি বাস্তবিকভাবে ইবসেনের এক ফ্যামিলি ফ্রেন্ড, নাম হচ্ছে লরা কেলার, তার জীবনকে অনুসরণ করে লেখা, যার থেকে ইবসেন নোরা এর ওই গোপন ঋণ নেওয়ার সম্পর্কটা আমরা বুঝতে পারি। ওকে, এবারে আমরা সরাসরি নাটকের চরিত্রে চলে যাব। নাটকের চরিত্রে প্রথমে রয়েছে কেন্দ্রীয় চরিত্র নোরা, এবং আমরা দেখতে পারি যে নোরা নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং ট্রোভাল্ড হেলমারের পত্নী। প্রাথমিকভাবে নোরাকে এক অতি সাধারণ অজ্ঞ শিশুর মতো আবির্ভাব হতে দেখতে পাই আমরা এই নাটকে, যার নেই কোনো চিন্তা, বিশেষ করে বাইরের জগতের সম্পর্কে। তবে জীবনে ঘটে যাওয়া ঘটনার থেকে নিজেকে তিনি অবান্তর শিক্ষিত করে তুলতে থাকে। তাই নাটকের একেবারে শেষে নোরা তার আত্মসচেতনতা বোধটাকে ভালোভাবে বুঝতে শিখে যায়, এবং আমরা দেখব অতি সহজ থেকে অতি সাহসী মহিলার মতো পদক্ষেপ নিতে তার কুণ্ঠাবোধ হয় না। আমরা আরও বিশদে তার সম্পর্কে জানব নাটকের আলোচনায়। এরপরের চরিত্র হচ্ছে ট্রোভাল্ড হেলমা। আগেই বলেছি, ইনি নোরা এর স্বামী। ইনি তার ব্যাংকে নতুন চাকরি পাওয়ার পর যেমনটা আনন্দ ও কর্তৃত্বপরায়ণভাবে জীবন কাটাতে থাকে, ঠিক তেমনি তার স্ত্রীর উপর একইভাবে সেই কর্তৃত্ব প্রদর্শন করতে থাকেন। ইনি নোরাকে সর্বদা বাচ্চার মতো অজ্ঞ সেভাবেই দেখাশোনা করেন এবং কখনো তার নিজের সমগোত্রীয় মনে করেন না। তিনি নোরাকে এক হাতের পুতুলের ন্যায় আচরণ করেন। তিনি সর্বদা তার সমাজের সম্মান, কর্তৃত্বপরায়ণতা ইত্যাদি নিয়ে চিন্তাশীল। এরপরের চরিত্র হচ্ছে ক্রকস্ট্যাট। ইনি এক আইনজীবী এবং ট্রোভাল্ড এর ব্যাংকের নিম্নস্থ এক কর্মচারী। ইনাকে পুরোপুরি ভালো বা পুরোপুরি মন্দ বলাটা এক কঠিন কাজ, কারণ ইনাকে আমরা দেখি ব্ল্যাকমেল করতে নোরা এর সাথে, কিন্তু আমরা নাটকের আলোচনায় দেখব সত্যিই তার কাছে আর কোনো উপায় ছিল না এটা ছাড়া। ক্রকস্ট্যাট তার নিষ্ঠুর ভাগ্যের পরিহাসের আজকে এই শিকার। তাই তার দোষ ত্রুটি মার্জনা করে নাটকের সমাপ্তিতে আমরা তার প্রতি সমব্যথিত অনুভব করব। ওকে, আমরা তার সম্পর্কে আরও বেশি করে লক্ষ্য করব নাটকের আলোচনায়। এরপরের চরিত্র হচ্ছে মিসেস লিন্ডে। ক্রিস্টিনা লিন্ডে, যাকে আমরা মিসেস লিন্ডে বলছি, ইনি হচ্ছেন নোরার শৈশবের বান্ধবী। চরিত্রের দিক দিয়ে খুবই এক বাস্তববাদী এক মহিলা, তবুও খুবই ডাউন টু আর্থ চরিত্রের, অর্থাৎ খুব হাম্বল, বিনম্র, এবং তিনি জীবনের বাস্তবতার জ্ঞানে অতটাই পুষ্ট যতটা হওয়া দরকার। ওকে, যা আমরা নোরার মধ্যে অনুপস্থিত পরিষ্কারভাবে লক্ষ্য করেছি। এরপরের চরিত্র হচ্ছে ডক্টর র্যাঙ্ক। ওকে, ইনি ট্রোভাল্ড হেলমার এর খুব ভালো বন্ধু, তবে নাটকের বাকি চরিত্রগুলির থেকে ইনি এক সম্পূর্ণ ভিন্ন ধরনীয় এক চরিত্র, যিনি কভুও কে বা কারা তার সম্পর্কে কীভাবে তা নিয়ে মাথা ঘামায় না অন্যান্য চরিত্রের থেকে। ডক্টর র্যাঙ্কও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের শিকার। তিনি এক মারাত্মক রোগে এখন ভুগছেন, যা তিনি বন্ধু ট্রোভাল্ড ও তার পত্নী নোরাকে কখনো জানতে দেন না, যাতে তার থেকে এই যে ক্লোজনেসটা তাদের সাথে সে মিলে থাকছে তাদের দূরে চলে যায়। এরপরের চরিত্র হচ্ছে বব, এমি এবং ইভার। এরা হচ্ছে ট্রোভাল্ড এবং নোরা এর 3 সন্তান। প্রাথমিকভাবে আমরা নোরাকে দেখতে পাই এক শিশুকে এবং এক স্নেহশীলা মা হিসাবে তাদের যত্ন নিতে, কিন্তু যখন নোরা নিজের সম্পর্কে তার মধ্যে যে কমতি রয়েছে, অর্থাৎ যেটা তার স্বামী বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, তিনি এক নৈরাশ্যতার মধ্যে দিন কাটাতে থাকে এবং তার প্রভাবটা সন্তানের উপর পড়ে, এবং সেটা সে যাতে না হয়, অর্থাৎ তার সন্তানের উপর যাতে কুপ্রভাবটা না পড়ে, সে নিজেকে
এড়িয়ে চলার চেষ্টা করে। এরপরে চরিত্র হচ্ছে হাউসমেট, তার নাম হচ্ছে অ্যানে ম্যারি। টোভাল্ড হেলমারের বাড়ির নার্স হিসাবে ইনি কর্মরত। নিজের ছোট সন্তানকে সঠিকভাবে যত্ন না নিয়ে তাকে এই কাজটি করতে বাধ্য হয়, অর্থাৎ এই হাউসমেটের কাজটি করতে বাধ্য হয় শুধুমাত্র পরিবারের আর্থিক সংকটের কথা মাথায় রেখে। এবারে আমরা নাটকের সামারাইজেশন করছি। প্রথমে আমরা দেখে নিই যে এই অ্যাক্ট অনুযায়ী এই নাটকটিতে মোট 3টি অ্যাক্ট রয়েছে। প্রথম অ্যাক্ট অর্থাৎ অ্যাক্ট নাম্বার 1-এ আমরা দেখি যে নাটকের সূচনা ঘটে 1800 খ্রিস্টাব্দ নাগাদ খ্রিস্টমাসের সময় নরওয়ের এক উচ্চ মধ্যবিত্তীয় পরিবারের লিভিং রুমে। পরিবারের কর্তা টোভাল্ড হেলমার এবং তার স্ত্রী নোরা এবং তাদের 3 ছোট ছোট সন্তানদের সাথে তারা বাস করেন একটা বিশাল বড় একটা বাড়িতে। আর এই বাড়িটি বিশাল বড় হওয়ার কারণে এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্টস, যেরকম রয়েছে একজন নার্স যার নাম আমরা অলরেডি পেয়েছি অ্যানে ম্যারি, এবং একজন গৃহপরিচারিকা বা হাউসমেট রয়েছে। নাটকটির প্রথমে আমরা দেখি তাদের আর্থিক পরিণতি এবং খ্রিস্টমাস নিয়ে তারা একে অপরের সাথে কথা বলছে। নোরা খুবই চনমনে অনুভব করছে, কারণ টোভাল্ড এর প্রমোশন হতে চলেছে, আর তাই তারা আগের বারের থেকে বেশি অর্থ ব্যয় করতে পারবে এবং এই খ্রিস্টমাসে তারা খুব আনন্দ উপভোগ করতে পারবে, তাই নিয়ে একটু সে বেশি ভাবনাশীল। আর এই পরিপ্রেক্ষিতে টোভাল্ড নোরাকে বকাবকি করে, খালি সবসময় টাকা টাকা এইরকম করার চর নেই। এবং নোরা এবং তার বিশেষ করে নোরার বাবাকে তুলে তার চরিত্র নিয়ে নোরাকে বিভিন্ন রকম কথা শোনায় টোভাল্ড। এবং তাদের কথোপকথনে আমরা দেখতে পাই না টোভাল্ড অধিকাংশ ক্ষেত্রে নোরাকে বিভিন্ন রকম পশু পাখির নাম দিয়ে সম্বোধন করছে এবং বিশেষ করে কিছু পাখির নাম সম্বোধন করছে। তাদের কথোপকথন বিঘ্ন ঘটে হঠাৎ ক্রিস্তিনে লিন্ডে এর আকস্মিক আবির্ভাবে। এবারে ক্রিস্তিনে লিন্ডের কথা বলি। জানো নিশ্চয়ই ইনি হচ্ছেন সেই নোরার অনেক দিনের ছোটোবেলার বন্ধু, এবং তারা অনেক আগেই থেকে তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটে গেছে, তাই তারা অনেক দিন পরে দেখা হচ্ছে। ক্রিস্তিনে নোরাকে তার জীবনে ঘটে যাওয়া বিয়োগান্তক ঘটনা সম্পর্কে জানাচ্ছে, কিভাবে তার অসুস্থ মা ও ছোট 2 ভাইকে দেখাশোনা করার জন্য তাকে বিবাহ করতে হয়েছিল তার পছন্দের যে পাত্র তাকে বাদ দিয়ে অন্য একজনের সাথে। কিন্তু 3 বছর আগে তার স্বামী মারা যায় এবং তারপরে তার বর্তমান অবস্থা খুবই খারাপ, আর তার চাকরিটা একটা খুব প্রয়োজন ছিল। চাকরিটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার মায়েরও মৃত্যু ঘটেছে বেশ কয়েকদিন হলো, এবং তার ভাইরা এখন নিজেদের সামর্থ্য মতো দাঁড়িয়ে গেছে, কিন্তু বোনের তারা খেয়াল রাখে না, তাই তার দরকার একটা চাকরি। ওকে, নোরা ক্রিস্টিনাকে আশ্বস্ত করে তার স্বামী বর্তমানে ব্যাংকে ম্যানেজারের পদ এখন পেয়ে গেছে, তাই তারা এই ব্যাপারে তার স্বামীর সাথে কথা বলবে এবং ক্রিস্টিনাকে চাকরিটা পাইয়ে দেবে, এরকম একটা কথা বলে। তো এই কথা শুনে প্রিয় বান্ধবীকে অনেক দিন পরে দেখতে পেয়েছে, তাই তারা একে অপরের সাথে কথাবার্তায় যুক্ত হয়েছে। তারপর তাদের মধ্যে কথায় কথায় নোরা ক্রিস্টিনাকে তার এক গোপন কথা জানায়, যা নোরা এতদিন সবার থেকে গোপন করে রেখেছে। তাদের সদ্য বিবাহের পর যখন টোভাল্ডকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল, যার ফলে সে গভীরভাবে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তাদের দক্ষিণ প্রদেশে আবহাওয়ার পরিবর্তনের পরামর্শ দেয়, আর তার জন্যে নোরা তার বাবার কাছ থেকে অর্থ ধার নিয়েছে এমন একটা কথা বলে কিছু টাকা আয়োজন করে এবং টোভাল্ডকে দেয়। আর তার কিছুদিন পর আমরা জানতে পারি যে তার বাবা মারা যায়। তারপর তারা ইতালিতে বসবাস করতে থাকে। টোভাল্ড ও তাদের পরিবারের নতুন সদস্য তাদের প্রথম সন্তানের সাথে তারা সেখানে খুব আনন্দেই দিন কাটায়। যদিও টোভাল্ড নোরার টাকা ধার নেওয়ার ব্যাপারে একটুকু কিছু চিন্তা করেননি, কারণ তিনি মনে করেছেন তার বাবার কাছ থেকে নিয়েছেন। ওকে, কিন্তু নোরাকে প্রত্যেক মাসে উক্ত টাকার সুদ তাকে প্রদান করতে হয়, যা নোরার কাছে খুবই কষ্টকর। তথাপি সে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে প্রত্যেক মাসে সেই সুদটাকে সে মিটিয়ে চলছে। তার কাছে এটাই গর্বের যে সে পুরুষের মতো একটি সিদ্ধান্ত নিতে পেরেছে তার এই আজকের স্বামীর দুরবস্থার সময়ে। তারপর
তাদের কথোপকথন চলাকালীন সেখানে হাজির হন ট্রুভাল্ড এর প্রিয় বন্ধু ডক্টর র্যাঙ্ক। ডক্টর র্যাঙ্ক ভেতরে আসেন এবং ক্রিস্টিনে লিন্ডের সাথে সাক্ষাৎ করে। নোরা ট্রুভাল্ডকে ক্রিস্টিনের ব্যাপারে বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে এবং বিশেষ করে ট্রুভাল্ডকে এটাই জানায় যে ক্রিস্টিনের এই পরিণতির সময় তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাকে যেন তাদের যে ব্যাংকটাতে তাকে একটা সেক্রেটারির পদ যেন তার জন্য একটা ম্যানেজ করে দেয়। ট্রুভাল্ড জানায় তিনি ক্রিস্টিনেকে চাকরিটি পাইয়ে দেবে। ওকে, এতে ক্রিস্টিনে খুব খুশি হয় এবং মনের আনন্দে সে তার বাড়ির দিকে রওনা দেয়। এরপর এক ভদ্রলোক আসেন যার নাম হচ্ছে ক্রকস্ট্যাট। তিনি ট্রুভাল্ডের বাড়িতে এসে নোরার সাথে সাক্ষাৎ করে। নোরা ক্রকস্ট্যাটকে দেখে খুবই হতবাক হয় এবং তার কপালে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করা যায়। ক্রকস্ট্যাট তার টাকা ধার নিতে এসছে, যা নোরা অনেক দিন আগে তার কাছ থেকে নিয়েছিল। অর্থাৎ ওই যে বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল ওটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ সে টাকা ধার নিয়েছিল এই ক্রকস্ট্যাটের কাছ থেকে। ক্রকস্ট্যাট খুবই চিন্তিত, কারণ ট্রুভাল্ড ক্রিস্টিনেকে সেক্রেটারি চাকরিটা পাইয়ে দেবে, অর্থাৎ যে চাকরিটা প্রাপ্য হচ্ছে কিন্তু এই ক্রকস্ট্যাটের। কিন্তু ক্রকস্ট্যাট কিছু ভুল করার জন্য তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। এরপরে আমরা চলে আসছি নোরা ক্রকস্ট্যাট এর উদ্বিগ্নতায় কোনো সহমত বা কোনো সহমর্মিতা প্রদর্শন করে না, কারণ নোরা মনে করছে তার স্বামীর এই শীঘ্রই পদোন্নতি হবে এবং তার ফলে সে ক্রকস্ট্যাটের মুখে তার ওই টাকাটা ছুঁড়ে মারবে। কিন্তু ক্রকস্ট্যাট একটি গোপন কথা যেটা তার মধ্যে ক্রকস্ট্যাট যেটা অনেক দিন আগে থেকে সেটাকে লক্ষ্য করে রেখেছে, যেটা সে সময়ের একটা সুযোগের সৎ ব্যবহার করবে সেটাকে ধরে রেখেছে। আর সে হচ্ছে ক্রকস্ট্যাট নোরাকে যে টাকাটা ধার দিয়েছিল, যে কাগজের সাক্ষী হিসাবে নোরা ও তার বাবার স্বাক্ষর ছিল, সেই স্বাক্ষরটি হচ্ছে জাল। অর্থাৎ তার বাবার স্বাক্ষরটি জাল, কারণ ক্রকস্ট্যাট যখন সত্যতা যাচাই করতে তার বাবার খোঁজ নেয়, জানতে পারে স্বাক্ষর করার কাগজে আগেই তার বাবা 3 দিন আগে মারা গেছিল। তো এই কথাটা কিন্তু একটা বড় একটা ব্লান্ডার, একটা ফরজারি। নোরা স্বীকার করে যে তার কোনো উপায় ছিল না এটা করা ছাড়া। ক্রকস্ট্যাট নোরাকে হুমকি দেয় যাতে তার চাকরিটা ট্রুভাল্ড না কেড়ে নেয়, আর তা যদি হয় সে সব ঘটনা ফাঁস করে দেবে। এই বলে ক্রকস্ট্যাট সেখান থেকে প্রস্থান করে। ট্রুভাল্ড বাড়িতে ফিরে আসে। আসার সময় ক্রকস্ট্যাটকে সে দেখতে পায়। ট্রুভাল্ড নোরাকে জিজ্ঞাসা করে যে ক্রকস্ট্যাট কি তার চাকরির ব্যাপারে কথা বলছিল। নোরা হ্যাঁ জানায়। ট্রুভাল্ড নোরার প্রতি বিদ্বেষ প্রকাশ করে, কারণ সে ক্রকস্ট্যাটের মতো এখন এমন একজন ফ্রস্ট ব্যক্তিকে সাহায্য করবে এইরকম একটা কথা বলছে। ট্রুভাল্ড উপহাস করে নোরাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা শোনায় এবং তারপরে সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। এইভাবে অ্যাক্ট 1-এর এবারে অ্যাক্ট 2। অ্যাক্ট 2-এর প্রথমে আমরা দেখি ক্রিস্টিনে নোরাকে তার ক্রিস্টমাস উৎসবের জন্যে কস্টিউম সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে পরিধান করতে হয় তাকে সাহায্য করতে এসেছে। তারপর তাদের কথাবার্তা শুরু হয় এবং সেই কথাবার্তায় তারা ডক্টর র্যাঙ্ককে নিয়ে আলোচনা করে। ক্রিস্টিনে সন্দেহ করে যে নোরা হয়তো ডক্টর র্যাঙ্কের কাছ থেকেই টাকাটা ধার নিয়েছিল সেদিন, কিন্তু নোরা জানায় না, তিনি ডক্টর র্যাঙ্কের কাছ থেকে টাকাটা ধার করেননি। আর তিনি যদি ডক্টর র্যাঙ্কের কাছ থেকে টাকাটা ধার করতেন তাহলে আজকে যে পরিস্থিতির শিকার তিনি তা কিন্তু হতেন না। এরপর নোরা তারপর ভাবতে থাকে, এই মুহূর্তে যদি ডক্টর র্যাঙ্কের কাছ থেকে সে টাকাটা ধার নিয়ে ক্রকস্ট্যাটের টাকাটা মিটিয়ে দেয় তাহলে তার হয়তো এই সমস্যার মধ্যে তাকে আর থাকতে হবে না। ট্রুভাল্ড বাড়িতে আসে এবং বাড়িতে এলে নোরা ক্রকস্ট্যাটের চাকরিটা নিয়ে কথা বলে যাতে ক্রকস্ট্যাট চাকরিটা পেয়ে যায়। কিন্তু এতে ট্রুভাল্ড খুবই রেগে যায় এবং জানায় ক্রকস্ট্যাটের মতো লম্পটকে তিনি কোনো দিন চাকরিতে রাখবে না। তাই বাড়ির পরিচারিকার হাতে ক্রকস্ট্যাটের যে রেজিগনেশন লেটারটি তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
নোরা খুবই চিন্তাশীল হয়ে পড়ে। এক অন্ধকারময় এক ভবিষ্যতের জন্য তিনি যেন একটা অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ক্রকস্ট্যাড এর যে চিন্তাধারায় তিনি যে যুক্ত রয়েছেন, অর্থাৎ নোরা যে এই যে ভাবছেন, এটা ভুলভাবে ট্রোভাল্ড ভাবে যে তার স্ত্রী বিষণ্ণ, এই যে দুঃখ প্রকাশ করছে কারণ তার হয়তো সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কারণ সে ক্রকস্ট্যাডের কথা রাখতে পারেনি। কিছুক্ষণ পর ডক্টর র্যাঙ্ক এসে হাজির হন। নোরা ডক্টর র্যাঙ্ককে তার গোপন কথাটা জানায় এবং আর্থিকভাবে সাহায্য চাইবে এমন ভাবতে থাকে, কিন্তু তার বলা পূর্বেই ডক্টর র্যাঙ্ক তার মনের কথা জানায়। সে জানায় সে নোরাকে খুব গভীরভাবে ভালোবাসেন। এতে নোরা খুবই অস্বস্তি অনুভব করে এবং ডক্টর র্যাঙ্কের কাছ থেকে টাকা নেওয়ার যে সিদ্ধান্ত তিনি ভেবেছিলেন তা কিন্তু ত্যাগ করেন। কারণ এতে ডক্টর র্যাঙ্কের সাথে মিথ্যাচার করা হবে, তার থেকে সুযোগের সদ্ব্যবহার করা হবে। তাই ডক্টর র্যাঙ্কের মনোযোগ এড়াতে তাকে ট্রোভাল্ডের স্টাডি রুমে যেতে বলেন নোরা। এরপর ক্রকস্ট্যাড এসে হাজির আবার। সে এখন খুবই উত্তেজিত। ক্রকস্ট্যাড নোরাকে জানায় নোরা যদিও তাকে টাকা ফেরত দিয়ে দেয়, তথাপিও সে তার গোপন কথা ফাঁস করিয়েই ছাড়বে। যদি এসব তাকে না দেখতে হয় তাহলে ট্রোভাল্ডকে ব্যাংকে তাকে উচ্চ পদ দিতে হবে। যে পদ তাকে দেওয়া ছিল সেটা তো কেড়ে নেওয়া হয়েছে, সে পদ নয়, তাকে আরও উচ্চ পদ দিতে হবে, এইরকম একটা হুমকি দেয়। তারপর সে একটা চিঠি লিখেছে, নোরার সমস্ত কুকীর্তি নিয়ে সেখানে তিনি বর্ণনা করেছেন এবং এই চিঠিটি তিনি ট্রোভাল্ডকেই পাঠাবেন। আর যখন ট্রোভাল্ডকে এই চিঠিটা পাঠাবেন এবং এই চিঠিটা যখন ট্রোভাল্ড পড়বেন তখন তাকে বাধ্য হতে হবে ক্রকস্ট্যাডকে তার যে দাবিটা সে করছে তা পূরণ করতে। তার পর মুহূর্তেই যখন সে বাড়ির দিকে রওনা হচ্ছে, ঠিক সেই সময় ক্রকস্ট্যাড চিঠিটা ট্রোভাল্ডের মেল বক্সে রেখে চলে যায়। ক্রিস্তিনে পুনরায় নোরার কক্ষে আসেন এবং তখন কস্টিউমটা প্রায় রেডি হয়ে গেছে এবং নোরা ক্রিস্তিনেকে ক্রকস্ট্যাডের এই চিঠি নিয়ে সব কথা খুলে বলে। আর এর থেকে ক্রিস্তিনে বুঝতে পারে যে ক্রকস্ট্যাডই তাহলে ওই ব্যক্তি যার কাছ থেকে নোরা টাকা ধার নিয়েছিল। নোরা ক্রিস্তিনেকে অনুরোধ করে ক্রকস্ট্যাডের কাছে যেতে এবং চিঠিটা ফিরিয়ে নেওয়ার জন্যে। আর সেই মুহূর্তে নোরা চেষ্টা করতে থাকে তার স্বামীকে মেল বক্স থেকে দূরে রাখতে, অর্থাৎ মেল বক্স যদি চিঠিটা বের করে আনেন তাহলে পড়ে ফেলবে। যদি সেই মুহূর্তের মধ্যে যদি চিঠিটার পুনরায় ফিরিয়ে নেওয়া যায়, অর্থাৎ চিঠিটা যাতে ক্রকস্ট্যাড ফিরিয়ে নেয় সেটার জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে। তাই তিনি অনুরোধ করলেন কাকে? ক্রিস্তিনেকে। সে তার বিশেষ ধরনের একটা নৃত্য, তার নাম হচ্ছে ট্যারেন্টুলা, সেই নৃত্যতে ব্যস্ত থাকলেন, কস্টিউম পরে থাকলেন এবং স্বামীকে যেন তিনি একটা মনোযোগ এড়িয়ে চলতে লাগলেন, স্বামীকে যেন অন্যদিকে না দিতে হয়, কনসেন্ট্রেশন তার উপর করতে লাগলেন। এবং সেই মুহূর্তে ক্রিস্তিনে ফিরে আসা অবধি তিনি উন্মাদের মতো নাচ করতে থাকে। ক্রিস্তিনে ফিরে আসে এবং জানায় ক্রকস্ট্যাড শহর থেকে বাইরে গেছে এবং আগামীকাল সন্ধ্যার আগে পর্যন্ত সে ফিরবে না। তাই ক্রিস্তিনে ক্রকস্ট্যাডকে একটি চিঠি লেখে। নোরা ভাবতে থাকে যে ক্রিসমাস ইভের জন্য আর মাত্র 31 ঘন্টা রয়েছে। সে এখন চিন্তায় মগ্ন, সে এখন উদ্বিগ্ন যে কি হতে চলেছে, তার ভাগ্যের পরিহাস কি হবে, না তার ভাগ্যের সেই শান্তি, সেই যেটা স্বাধীনতা যেটা সে এতদিন ধরে পায়নি সেটা কি সত্যিই সে পাবে। সে সব কিছুর মধ্যে যেন একটা জড়িয়ে গেছে, তিনি যেন চারদিকটা অন্ধকার দেখছেন। এইভাবে অ্যাক্ট 3 আমরা সূচনায় দেখতে পাই ক্রিস্তিনে লিন্ডেকে ক্রকস্ট্যাডের বাড়িতে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরকে আগে থেকে চেনে এবং তাদের মধ্যে এক মধুর সম্পর্ক ছিল, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে বিচ্ছেদ হতে হয়েছিল, কারণ ক্রিস্তিনেকে অন্য কোথাও বিবাহ করতে হয়। ক্রিস্তিনে ক্রকস্ট্যাডকে তার সমস্ত কথা জানায় এবং তারপরে সে ট্রোভাল্ডকে যে চিঠিটা করেছে তার ব্যাপারেও সব কিছু জানায়, কিন্তু ক্রিস্তিনে তা না করার জন্য নির্দেশ দেয়। অর্থাৎ তিনি যেটা নোরা বলেছে যে চিঠিটা ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ চিঠিটা ফিরিয়ে আনতে হবে যাতে ট্রোভাল্ড না দেখতে পায়, কিন্তু নোরা সিদ্ধান্ত নেয় না, ক্রকস্ট্যাড চিঠিটা যেন না ফেরায়। এতে আসলে ক্রিস্তিনের কোনো শত্রুতা নেই, কিন্তু ক্রিস্তিনে চাইছে যে নোরা সত্যটা বলুক।
এবং তারপরে নোরার পক্ষে এটাই সঠিক সময় এবং বলে যে নোরার পক্ষে এটাই সঠিক সময় যে তার কাছে সব কিছু প্রভালের কাছে স্বীকার করার। এরপরে ক্রিস্টিনেকে ক্রকস্টেড তার একই প্রকার যে আগের একটা মধুর সম্পর্ক তাদের মধ্যে ছিল, অনুভূতি ছিল, সেই অনুভূতির বন্ধনে জড়ানোর জন্য পুনরায় তাকে অনুরোধ করে। আর এতে ক্রিস্টিনে রাজি হয় তার সন্তানদের সাথে সুখে বসবাসের জন্যে। এবং ক্রকস্টেডের চোখে জল চলে আসে এবং সে জানায় আজ সে সব থেকে বেশি খুশি। ক্রিসমাসের পার্টির পর নোরার সাথে ক্রিস্টিনের সাক্ষাৎ করে এবং জানায় চিঠিটি এখনও মেল বক্সে রয়েছে এবং নোরার উচিত তার লোন করার সম্পর্কে তিনি যেন ট্রোভাল্ডকে সত্যটা জানান। যখন ট্রোভাল্ড ক্রিসমাস পার্টির মধ্যে মজাদার ঘটনা নিয়ে নোরার সাথে কথোপকথনে ব্যস্ত, তখন নোরা ভাবছে সে কী করবে কি না করবে। ট্রোভাল্ড যখন মেল বক্স থেকে চিঠিটা বের করে পড়তে বসে, নোরা কোনো উপায় না দেখে ভাবতে থাকে তাকে আজকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সে তাই বাড়ি ছাড়ার উপক্রম করতে থাকে। চিঠিটা পড়া শেষ না করতে করতে ট্রোভাল্ড চেঁচিয়ে ওঠে বাঘের গর্জনের মতো এবং উচ্চ নিনাদি গলায় নোরার বাবার প্রসঙ্গ তুলে তার বাবা তাকে সঠিকভাবে মানুষ করেননি, আরও নানান কথা বলতে থাকে। এমনকি বলেন নোরা দিন দিন তার ছেলে মেয়েদেরও তার মতো করে তুলছে, তাই আজ থেকে সে আর তার ছেলে মেয়েদের দায়িত্ব নোরার হাতে রাখবে না। ঠিক ওই সময়ে বাড়ির মেট আরও একটি চিঠি নিয়ে আসে এবং যা ক্রকস্টেডের লেখা, যেখানে ক্রকস্টেড জানিয়েছে আগের চিঠিতে যা লেখা তা সম্পূর্ণ মানসিক একটা রোষের কারণবশত ট্রোভাল্ডের প্রতি তার বিদ্বেষের জন্য সে লিখেছে। ট্রোভাল্ড চিঠিটা ভরে আগুনের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং নোরাকে জানায় যে সে তাকে মাফ করেছে এবং এরপরে তাকে অধিকভাবে গাইড করে রাখতে হবে, এইরকম একটা কথা বা উপদেশ দেয় নোরাকে। তারপর নোরা ট্রোভাল্ডের সাথে একটি গুরুত্বপূর্ণ কথাবার্তার জন্য তাকে জানায়। নোরা জানায় ট্রোভাল্ড তাকে কোনোদিন নোরার ভালোবাসা, তার স্বামীর প্রতি যে অনুগত্যতা রয়েছে তা কোনোদিন বোঝেনি, ও কোনোদিনও তার প্রতি ওই ভালোবাসা ও অনুগত্যতা ট্রোভাল্ড তার প্রতি দেখায়নি। ট্রোভাল্ড তাকে সর্বদা একটি পুতুলের ন্যায় ব্যবহার করেছে, যেমনটা তার একটা সময় বাবা করত ঠিক তেমনই। নোরা তাই সিদ্ধান্ত নিয়েছে তাকে বড় হতে হবে, অর্থাৎ তাকে মানসিকভাবে শক্ত হতে হবে। আর তাই জন্য তাকে কি করতে হবে সে নিজে এখন সিদ্ধান্ত নিয়েছে। তাই সে এখানে আর থাকবে না, সে বাড়ি ছেড়ে চলে যাবে। ট্রোভাল্ড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে স্বামী সন্তানদের ছেড়ে চলে গেলে তাহলে কি হবে, লোকেরা কি ভাববে, সমাজ কিভাবে তাদের দিকে তাকাবে। কিন্তু নোরা তার সিদ্ধান্তে অনড় এবং বাড়ি থেকে সে বেরিয়ে যায় এবং নাটকের পরিসমাপ্তি ঘটে। নোরা যখন বেরিয়ে যায় তখন দরজার এক প্রচণ্ড জোরে একটা আওয়াজে। এইভাবে নাটকটির সমাপ্তি ঘটে। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং নিজেদের পারিপার্শ্বিক সব কিছুকে সুন্দর এবং মনোরম করে তুলবেন। ধন্যবাদ।